অফিস থেকে বেরোতে একটু লেটই হয়ে গিয়েছিল সেদিন। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি ফিরে একটা বিয়ে বাড়ির ইনভিটেশনে যেতে হবে। নিউ টাউন থেকে গড়িয়া ফিরব। বেশ অনেকটাই রাস্তা। সন্ধ্যের টাইমটায় জ্যামটা একটু বেশিই থাকে। যাওয়া আসার জন্য মাঝে মাঝে আমি ওলা বাইক বা র্যাপিডো ইউজ করি। সেদিন নিউ টাউন থেকে গড়িয়া আসার জন্য ওলা বাইক বুক করেছিলাম। রাইডারের নামটা প্রথমে লক্ষ্য করিনি। তারপর মোবাইলে একটা কল আসে। ট্রু কলারের নামটা ভেসে ওঠে স্ক্রিনে, সৃজা রায়। ফোন রিসিভ করতেই মহিলা কণ্ঠস্বর। গাড়ির নাম্বারটা যখন বললেন তখন একটু হকচকিয়ে গেছি। রাইডার নাকি মহিলা! এর আগেও ওলা বাইক বুক করেছি, আগে কখনো এমনটা হয়নি। কিছুক্ষণ পর যখন বাইকটা এসে আমার সামনে দাঁড়ালো, দেখি সত্যিই তাই। বাইকে ওঠার আগে একটু ইতস্তত করছিলাম। আমার ইতস্তত করা দেখে উনি মুখের ওপর বলে দিলেন, অসুবিধা থাকলে বলতে পারেন, রাইড ক্যান্সেল করে দিচ্ছি, নো প্রবলেম। মনে মনে ভাবি, প্রবলেম কিসের? আজকের দিনে দাঁড়িয়ে এমনটাই দেখব, এটাই তো স্বাভাবিক। মেয়েরা যেখানে বিমান চালাচ্ছে সেখানে এটা তো সামান্য ব্যাপার। তারপর মুখে হাসি রেখে বললাম, ক্যান্সেল করবেন কেন? আমার তো বেশ গর্ব হচ্ছে। না, আপনি একটু ইতস্তত করছিলেন দেখে এটা আমার মনে হলো। যাই হোক, কিছু মনে করবেন না। না না, মনে করার কিছু নেই। আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটাই এখনো পরিণত মনস্ক হয়নি। আজকের মেয়েরা যে বীরাঙ্গনা, তারা সব পারে। তারপর বাইকে উঠে বসি। রাইডার মহিলা। একটু অস্বস্তি হচ্ছিলই। তা উনি বললেন, স্যার, কোনো প্রবলেম হলে বলবেন। আসলে কখনো কোনো মহিলা রাইডারের সাথে সেই যে সেদিন কথা শুরু হলো, তারপর থেকে আর কথা বন্ধ হয়নি। পরিচয় পর্বটা বাইকে যেতে যেতেই সেরেছিলাম। সেদিন বাইকে বসে নানা কথাবার্তার অছিলায় জেনে নিয়েছিলাম কোথায় বাড়ি, বাড়িতে কে কে আছেন ইত্যাদি। আর নাম্বার তো আগে থেকেই ছিল। আমি মালদহের ছেলে। বিটেক করার পর জব পেয়ে কলকাতায় আসি। আমারই এক পরিচিত দাদাই গড়িয়াতে একটা রুম দেখে দিয়েছিল থাকার জন্য। কারণ ওই দাদা যেহেতু গড়িয়াতে থাকে, তাই দাদার আশেপাশে থাকলে নিজের অনেক সুবিধা হবে, সেই হিসেবেই আমার গড়িয়াতে থাকা। যদিও বাসস্থান থেকে আমার অফিসের দূরত্ব বেশ অনেকটাই। কোথায় গড়িয়া আর কোথায় নিউ টাউন। নিউ টাউনে আমার অফিস। 6 বছর হলেও আমি কলকাতায় এসেছি। এতদিন কলকাতায় থেকেও সেভাবে কাউকে কখনো মনে ধরেনি। কলকাতার মেয়েদের প্রতি আমার একটু অন্য রকম ধারণা ছিল। তাদের সাজ গোজ, লাইফস্টাইল একটু আলাদাই হয় গ্রামের মেয়েদের থেকে। আর আমি বলতে গেলে গ্রামের ছেলে, তাই বিয়ে করলে গ্রামের মেয়েকেই বিয়ে করব, এমনটাই একটা ধারণা ছিল সর্বদা। এরপর থেকে সৃজার সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেল। সৃজার বাড়ি কলকাতার ভবানীপুরে। বাড়িতে আছে বলতে সৃজা আর সৃজার মা, আর সব থেকে কাছের মানুষ রেখা মাসি, যার কাছে থেকেই তার বড় হয়ে ওঠা। কলকাতার মেয়েদের সম্পর্কে যে ধারণাটা ছিল, সেটা সৃজাকে দেখে, ওর সঙ্গে ভালো করে পরিচয় হবার পর সেটা বদলে গেল। সৃজার চাল চলন, লাইফস্টাইল একেবারে অন্যরকম। একদিকে যেমন তার পরোপকারী স্বভাব, অন্যদিকে সে আবার প্রতিবাদী। পরিচয় হবার কয়দিন পর
তাও মোটামুটি ওই 2 মাস হবে বোধহয়। সৃজা আমাকে ওর জন্মদিনে ইনভাইট করলো। আমি তো গিফট নিয়ে গিয়ে হাজির। দেখি জন্মদিনের কোনো আয়োজন নেই, কোনো লোকজন বন্ধু বান্ধবও নেই। বেশ কিছু খাবারের প্যাকেট সাজানো আছে বাড়িতে। এত খাবার দাবার কার জন্য, ঠিক এমনটাই ভাবছি। আর তখনই আমার দিকে তাকিয়ে সৃজা বলে উঠল, আমি জন্মদিনটা একটু আলাদাভাবে পালন করি, একটু অন্যরকম। আমার জন্মদিনে আমি গরিব দুস্থ মানুষদের মুখে সামান্য কিছু খাবার তুলে দিই। এই সমস্ত খাবারের আয়োজন সেই সব মানুষদের জন্য যারা অনাহারে অর্ধাহারে থাকে আমার এলাকায়। আমার এই পরিশ্রম, অর্থাৎ যা উপার্জন করি তার কিছুটা টাকা ওদের জন্য রাখি। সেদিন সৃজাকে চিনলাম এক অন্য রূপে। অন্তরের অপরিসীম শ্রদ্ধায় সৃজার এই কর্তব্যকে শ্রদ্ধা না করে পারলাম না। ভালোবাসার বীজটা বোধহয় রোপণ করেছিলাম সেদিনই। তারপর একদিন শুনলাম সৃজাও লেখালেখি করে আমার মতোই। বেশ কয়েকটা গল্পও লিখেছে। সবথেকে ভালো একটা গল্প পেয়েছিলাম ওর থেকে, যে গল্পটার নাম ছিল গুড টাচ আর ব্যাড টাচ। সাধারণত আমরা বাড়িতে মেয়েদেরকেই শেখাই এই গুড টাচ আর ব্যাড টাচের শিক্ষা, কিন্তু সৃজার গল্পে দেখেছিলাম গুড টাচ আর ব্যাড টাচের শিক্ষা একজন মা তার ছেলেকে শেখাচ্ছেন। কিভাবে মেয়েদের সাথে মিশতে হয়, কেমন আচার আচরণ মেয়েদের সাথে করা উচিত, কোন টাচে মেয়েরা কখনোই অপমানিত হয় না, আরও অনেক কিছু বিষয়। আর ওর গল্পটা পড়ে মনে হয়েছিল একটা মেয়েকে তার বয়ঃসন্ধিতে তার মা যেভাবে বিধি নিষেধ আচার রীতি কানুন বুঝিয়ে দেয়, ছেলেদেরও সেভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া উচিত। আর ওর গল্পটা পড়ে মনে হয়েছিল একটা মেয়েকে তার বয়ঃসন্ধিতে তার মা যেভাবে বিধিনিষেধ আচার রীতি কানুন বুঝিয়ে দেয়, ছেলেদেরও সেভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া উচিত। তাতে বোধহয় এক সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে, অপরাধবোধ ও অনেকটাই কমবে। সৃজার আধুনিক চিন্তাকে স্বাগত না জানিয়ে পারিনি। ভাবছিলাম মেয়েটার মধ্যে এত গুণ, এমন মেয়েকে ভালো না বেশে পারা যায় না, তাই আমি ওকে ভালোবেসে ফেললাম খুব। এমন মেয়েকে ভালো না বেশে পারা যায় না, তাই আমি ওকে ভালোবেসে ফেললাম খুব। তারপর একদিন সৃজাকে জানালাম মনের কথা। প্রত্যুত্তরে সৃজা বলল, আমার সম্পর্কে সব কিছু না জেনে আমাকে ভালোবেসে ফেললে? আমার মনে হয় সব কিছু জেনে তবেই ভালোবাসা উচিত। সৃজা, প্রায় 5 মাস হতে চলল তোমার সাথে পরিচয় হয়েছে। এই কয়েকটা মাসে তোমার সম্পর্কে যা জেনেছি, এরপর আর নতুন করে কিছু জানতে লাগবে না। সবথেকে বড় কথা, তুমি একজন ভালো মনের মানুষ। সঞ্জয়, তুমি যা জেনেছ সবটাই ওপর থেকে, এটা আমার বাইরের আচ্ছাদন মাত্র। আসলে তুমি কিছুই জানো না। আমার অতীতটা ভীষণ অন্ধকার, যার কোনো রং নেই, একেবারে কালো মিশমিশে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি আর 5টা ছেলেদের থেকে যে একটু আলাদা, এটা তো মানো নাকি? আর ছেলেদের প্রতি তোমার এত নেগেটিভ মনোভাব কেন? ছেলেদের প্রতি আমার কোনো নেগেটিভ মনোভাব নেই। আসলে আমি সমগ্র ছেলেদের দুভাবে দেখি, পুরুষ আর কাপুরুষ। পুরুষ জাতির প্রতি শ্রদ্ধা আমার সব সময়ই আছে, থাকবেও। শুধু ঘেন্না করি সেই বর্বর কাপুরুষদের, যারা পৌরুষ দেখায় অন্ধকারে লুকিয়ে। তারা পুরুষের মতো দেখতে এক প্রকার ভয়ঙ্কর দৈত্য,
যাদের আমি কাপুরুষ বলি। শোনো সঞ্জয়, আজ যখন সময় পেয়েছি তাই তোমাকে আমার অতীতটাও শোনাতে চাই। তখন আমি বেশ ছোট, কত আর বয়স হবে, 7 কি 8। বাবা মারা যাবার পর সংসারের হালটা মাকেই ধরতে হয়েছিল। সামান্য বেতনে মা একটা চাকরি জোগাড় করে, তাই আমাকে দেখাশোনার জন্য থাকতো রেখা মাসি। মা না থাকলে আমাদের পাশের বাড়ির কাকু প্রায় দিনই ওনাদের বাড়িতে আমাকে নিয়ে যেত। চকোলেট দিত মাঝে মাঝে। যেহেতু বাবা নেই তাই অনেকটা ভালোবাসা কাকুর থেকে পেতে মন চাইতো। দিন কাকিমা ছিল না, সেই সুযোগে কাকু ওনার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে আদর করেছিলেন। ছিলাম ওটা আদর নয়। তারপর থেকে কাকু ডাকলেও আর যেতাম না। রেখামাসিকে বলতে রেখামাসি বলেছিল, এসব কথা কাউকে বলিস না, তুই মেয়ে। তারপর থেকে কথাটা কাউকে কখনো বলিনি। এরপর আস্তে আস্তে বড় হলাম। আসলে মেয়েদের বড় হওয়াটাই বোধহয় তার সব থেকে বড় অপরাধ। তখন আমি ক্লাস 10। একজন স্যারের বাড়িতে টিউশন পড়তে যেতাম। সেদিন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির আগেই আমি পৌঁছে গিয়েছিলাম স্যারের বাড়ি। তাই তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছয়নি। সেই সুযোগে স্যারও আমাকে একবার জড়িয়ে ধরে বলেছিল, তোকে আমি খুব ভালোবাসি। পড়ার শেষে আমাকে ডেকে বলেছিল, এসব কথা কাউকে বলিস না যেন, সামনে তোর মাধ্যমিক পরীক্ষা। সত্যিই আমি কাউকে বলতে পারিনি সেদিন, কারণ রেখা মাসির সেই কথা মনে পড়ে যায়। কারণ আমি মেয়ে, তাই সব কথা সবাইকে বলা যায় না। তারপর থেকে ওই স্যারের কাছে আর কখনো পড়তে যাইনি। তার জন্য পরীক্ষার রেজাল্ট খুব একটা খারাপও হয়নি আমার। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর কলেজে যখন এলাম তখন একজনকে ভালো লাগলো। মন থেকে ভালোবাসলাম, কিন্তু ভুল মানুষকে ভালোবাসলাম। তার কাছে ভালোবাসা মানে ভোগের খেলা। শারীরিক কামনা বাসনাটাই নাকি ভালোবাসার মূলে। সরে এলাম তার কাছ থেকে। তারপর থেকে একটা কথা বুঝে গেলাম, জীবনে বাঁচতে হলে মেয়ে হয়ে নয়, বাঁচব মানুষ হয়ে। কারণ বারবার কামনার শিকার হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কারণ বারবার কামনার শিকার হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারপর থেকে নিজেকে গড়ে তুলি অন্যভাবে। জীবনটা অনেক বড়, তাই বাঁচতে হলে নিজেকে লড়াই করে বাঁচতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে না চললে চলা যাবে না। লেখাপড়ার সঙ্গে সঙ্গে ক্যারাটে শিখতে শুরু করলাম। এক সময় আমি হয়ে উঠলাম ক্যারাটে চ্যাম্পিয়ন। এরপর বাইক, এমনকি 4 হুইলারও চালাতে শিখলাম। তারপর থেকে নরম মনের মেয়েটা আজ অনেক বেশি শক্ত। নিজেকে এমনভাবে গড়লাম যাতে কারো মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়। জীবনে এতটা সহজ পথে চলা যায় না। জীবন এতটা সহজ পথে চলে না। আর এত সব কিছু জানার পর এই মেয়েকে কি আর ভালোবাসবে তুমি? হ্যাঁ, এত কিছুর পরেও যাকে মনের মধ্যে জায়গা করে দিয়ে ফেলেছি তাকে আজীবন নিজের করেই রাখতে চাই। 6 মাস পরের ঘটনা। সময়ের সাথে সাথে দিনগুলো যে কিভাবে কেটে যায় তা আমরা বুঝতে পারি না। মনে মনে ভাবি, এই তো সেদিন। আরে কি এত ভাবছিস? নিশ্চয়ই সৃজার কথা। মালদহ থেকে কলকাতা কম রাস্তা নাকি? তুই এখন মালদাতে। হ্যাঁ হ্যাঁ, ভাবতে ভাবতে তুই কলকাতায় পৌঁছে যাবি। গাড়িতে বসে থাকা আমারই এক বন্ধু পাশ থেকে বলে উঠল। কলকাতায় যেতে যেতে সেদিনের সেই কথাগুলো আমার মনে পড়ছিল। কত রং বেরঙের স্মৃতি। সত্যি জীবনে কত ঘটনাবহুল। সত্যি
জীবন কত ঘটনাবহুল, তাই তো জীবনের এত বৈচিত্র্য। মনের কথাগুলো বলতে বলতে সৃজা সেদিন কেঁদে ফেলেছিল আর বলেছিল এমন একজন তার জীবনে আসুক যে ভরসা যোগাবে তাকে চলার পথে, আর সেই সঙ্গে দরকার বিশ্বাসের দুটো হাত। কারণ জীবনের সংগ্রামটা দু হাতে নয়, 4 হাতের শক্তিতে লড়বে। আমি জানি পৃথিবীর অন্তহীন গুণের আধার নারী, নারী অদম্য শক্তির অকৃত্রিম পথিকৃৎ। সৃজার চোখে দেখেছিলাম সেই বিদ্রোহের স্ফুরণ। সে হয়ে উঠতে পারে বিজয়িনী, কারণ সৃজা কখনো হারতে শেখেনি। আমি সেই আশ্বাস সেদিন সৃজাকে দিয়েছিলাম, কারণ আমি সৃজাকে সত্যিই ভালোবাসি। সবাই আমরা এত কথা বলে যাচ্ছি, আর তুই কবি কবি ভাব নিয়ে। ও, খুব টেনশন হচ্ছে বুঝি? হঠাৎ করে কথাটা বলে উঠল আমার এক বন্ধু অতনু। আরে, টেনশন করব কেন? আচ্ছা, বেশ বেশ, বুঝলাম। তাহলে তো সৃজার কথা ভাবছিস নিশ্চয়ই। দূর, তোরাও না, একটু চুপচাপ বসে আছি মানে কি সৃজার কথা ভাবছি? আর নাটক করে লাভ নেই। তোর মোবাইলে রিং হচ্ছে, ফোনটা ধর। কি দেখি, কে ফোন করেছে? নিশ্চয়ই সৃজা। বলে মোবাইলটা অতনু হাতে নিতেই ওপাশ থেকে ভেসে এলো, আমি সৃজার মা বলছি। এখনো কত দূর? মাসিমা, আমরা প্রায় চলেই এসেছি, আর ঘণ্টাখানেকের মধ্যেই কলকাতা ঢুকে যাব। কথা বলে মোবাইলটা আমার হাতে ধরিয়ে দিল অতনু। সৃজার মোবাইল থেকেই কল করে জানতে চাইছিল আমরা কত দূর আছি। যতই হোক, বাড়িতে অত বড় একটা অনুষ্ঠান, নিজে হাতে সব কিছু সামলাচ্ছেন। সন্ধ্যে 7টায় বিয়ের লগ্ন, তার আগে পৌঁছতেই হবে। আজ সৃজার বিয়ে। এক অপরূপ সাজে সৃজা সেজেছে, অপেক্ষা করছে তার প্রাণনাথের জন্য। বরবেশে টোপর মাথায় দিয়ে চলেছে সেই প্রেমিক পুরুষ সুদূর মালদহ থেকে। পাত্র সঞ্জয় বোস।